এদিকে আজকের সবচেয়ে বড় খবর, শত্রুদের ধসিয়ে দেওয়ার নির্দেশনা দিলেন মোজতবা খামেনি। নতুন নির্দেশনা নিয়ে ভয়ঙ্কর রূপে মাঠে নামছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প প্রশাসনের অবরোধ ও হুমকির জবাবে আর পিছু হচ্ছে না ইরান। বর্তমানে ওয়াশিংটনকে সরাসরি সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার একটি নির্দেশেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর মোজতবা খামেনি অনেকটা আড়ালে ছিলেন, তবে রবিবার তিনি শক্তিশালী উপস্থিতির জানান দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মোজতবা খামেনি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই শত্রু মোকাবেলা করার জন্য নতুন সমর কৌশল জারি করেন তিনি। এদিকে এবার নিজ ঘরে মার খেল ইসরায়েল। ইউনিট ১২৭-এর আতঙ্কে ইসরায়েলি সেনাবাহিনী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নিষেধাজ্ঞা শিথিল করবে, ইরানের উপর নিষেধাজ্ঞা বাতিল করবে আর ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করে দিবে। আগেই ধারণা করা হচ্ছিল যে ইরানের জবাবে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে না। এখন সর্বশেষ খবর হলো এই, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য। এদিকে এবার ভারতকে কড়া বার্তা পরাশক্তি চীনের। ট্রাম্পের চীন সফরের আগেই উত্তপ্ত হিমালয়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা এমন এক দেশ যে চাইলে আফ্রিকার মাটি খুঁড়ে রক্ত হীরা বের করে আনতে পারে, চাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এমন ভাবে বদলে দিতে পারে যেন ফুটবল ক্লাবের কোচ বদলানো হচ্ছে, চাইলে মধ্যপ্রাচ্যের আকাশে এমন আগুন জ্বালাতে পারে যেটা দেখে মনে হয় সূর্য চাকরি হারানোর ভয়ে কাঁপছে। কিন্তু এত সব পারা দেশের এক অদ্ভুত অপারগতা আছে, সে ইরানকে বসে আনতে পারে। এদিকে নিজের পায়ে নিজেই কুড়াল মারল বড় শয়তান ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার খালি হয়ে গেছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সাথে যুদ্ধবিরতির পর তেহরানকে শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক টালবাহানার পরে অবশেষে তার জবাব দিয়েছে ইরান, কিন্তু তা মোটেই পছন্দ হয়নি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে সে কথা জানিয়ে তিনি লিখেছেন, পড়লাম কিন্তু আমার মোটেই পছন্দ হলো না, একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেয়া সাক্ষাৎকারে 2 সপ্তাহের মধ্যে ইরানের সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পারস্য উপসাগরের আকাশে যুদ্ধের মেঘ এখন আরো ঘনীভূত হয়েছে। আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার এক নতুন অধ্যায় শুরু করেছে ইরান। কয়েক সপ্তাহ ধরে চলা ছায়া যুদ্ধ এখন সম্মুখ সমরে মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসনের অবরোধ ও হুমকির জবাবে আর পিছু হচ্ছে না ইরান। বর্তমানে ওয়াশিংটনকে সরাসরি সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার একটি নির্দেশেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর মোজতবা খামেনি অনেকটা আড়ালে ছিলেন, তবে রবিবার তিনি শক্তিশালী উপস্থিতির জানান দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মোজতবা খামেনি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই শত্রু মোকাবেলা করার জন্য নতুন সমর কৌশল জারি করেন তিনি। তার এই নির্দেশের পরপরই উপসাগরে ইরানের সামরিক তৎপরতা বহুগুণ বেড়েছে। তবে বৈঠকটি কোথায় বা কবে অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাও প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কঠোর আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছেন। তিনি আমেরিকার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে মনে করা হচ্ছে। এর কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে খামেনি জনসমক্ষে খুব কম দেখা দিয়েছেন, ফলে তার ভূমিকা ও অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। বর্তমান সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল আমেরিকা ও ইসরায়েলের হামলায় তার বাবা নিহত হওয়ার সময় তিনিও আহত হয়েছিলেন। যদিও এসব তথ্য কতটুকু সত্য তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মোজতবা খামেনির সাম্প্রতিক বৈঠকের খবর প্রকাশের মাধ্যমে ইরান স্পষ্টভাবে দেখাতে চাইছে তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এখন সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এদিকে মোজতবা খামেনির নির্দেশনার খবর প্রকাশের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেন। সংযুক্ত আরব আমিরাত জানায় ইরান থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরান থেকে ছোড়া 2টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনীও জানিয়েছে ভোরে দেশটির আকাশসীমায় কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়, তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে সেই বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সেনাবাহিনী। এই উত্তেজনার মধ্যেই কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মেসাইদ বন্দরের উত্তর পূর্বে দেশটির জলসীমায় আবুধাবি থেকে আসা একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়। হামলার ফলে জাহাজটিতে সীমিত পরিসরে আগুন লাগে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সঙ্গে আলোচনা ঝুলে থাকায় বর্তমান কঠোর অবস্থান নিয়েছে ইরান। এসব হামলার মাধ্যমে ইরান বোঝাতে চাইছে চাপের মুখে আমেরিকার কাছে মাথা নত করবে না তেহরান। আমেরিকার উস্কানিতে যেন মৌচাকের ঢিল ছুঁড়ে মহাবিপদে ইসরায়েল। লেবানন থেকে আসে একের পর এক মরণঘাতী আঘাত। এখন আর শুধু প্রতিরোধ নয়, রীতিমতো বিধ্বংসী জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ড্রোন আর মিসাইল ঝড়। উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সরাসরি হিজবুল্লাহ ড্রোন আঘাত হেনেছে। এতে নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা, আহত হয়েছে আরো কয়েকজন সেনা। অন্যদিকে ড্রোনের পাশাপাশি মিসাইলে লণ্ডভণ্ড হতে পারে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল। যেন সাপের লেজে পা দিয়ে ভয়ঙ্কর প্রতিহতের মুখোমুখি নেতানিয়াহুর সৈন্যরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলাকে নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ সীমান্ত সংঘর্ষ ছাড়িয়ে এবার ইসরায়েলের
ইসরায়েলের ভিতরেই সামরিক স্থাপনাগুলোতে আরো নিখুঁতভাবে আঘাত হানছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা বলয়ের ভিতরে ঢুকে পড়ার স্পষ্ট বার্তা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একের পর এক হামলা, ড্রোনের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েল। আর সেই হামলার কেন্দ্রে এখন হিজবুল্লাহর ড্রোন ইউনিট। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আহত হয়েছে আরো কয়েকজন সেনা সদস্য। তবে প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ সংবাদ মাধ্যমটির। এই হামলাকে পরিকল্পিত ও নির্ভুল বলে আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। বিশেষ করে ইউনিট 127 নামে পরিচিত তাদের বিশেষ ড্রোন ইউনিট এখন নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং আত্মঘাতী ড্রোন হামলায় সক্রিয় ভূমিকা রাখছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ধারাবাহিকভাবে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। তবে সাম্প্রতিক হামলাগুলোতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে অন্য কারণে। কারণ এসব ড্রোন শুধু সীমান্ত এলাকায় নয়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ। বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ছোট আকারের ড্রোন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে তেল আবিবকে। বিশেষজ্ঞরা বলছেন, গোষ্ঠীটি এখন শুধু গেরিলা সংগঠন নয়, বরং প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ কৌশলেও নিজেদের মানিয়ে নিচ্ছে। কম খরচের ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়াচ্ছে। হিমালয়ের বরফ শীতল পাহাড়ে আবার উত্তাপ। 2024 সালে সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছালেও পর্দার আড়ালে লড়াই থামেনি এক মুহূর্তের জন্য। এবার কেন্দ্রবিন্দুতে কাশ্মীরের বিতর্কিত শাকসকাম উপত্যকা। ভারতের কড়া প্রতিবাদ আর দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে এই ভূখণ্ড চীনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের ঠিক আগ মুহূর্তে কেন হঠাৎ এই পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে? তবে কি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য খর্ব করতে চীন ও পাকিস্তান এক নতুন মেরুকরণে ব্যস্ত? শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে শাকসগাম উপত্যকা ভারতের নিজস্ব ভূখণ্ড, সেখানে চীনের যে কোনো পরিকাঠামো নির্মাণ অবৈধ। কিন্তু সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ভারতের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। পিটিআই এর এক প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নিজ ভূখণ্ডে উন্নয়নমূলক কাজ করার পূর্ণ অধিকার চীনের রয়েছে। ভারত যে 1963 সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে অবৈধ বলে আসছে, বেইজিং তাকে মোটেও পাত্তা দিচ্ছে না। চীন মনে করিয়ে দিয়েছে, পাকিস্তান ও চীন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এই চুক্তি করেছে, যেখানে ভারতের হস্তক্ষেপ করার কোনো আইনগত ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রাক্কালে ভারত হয়তো চেয়েছিল চীনের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে, কিন্তু বেইজিং স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটনের সাথে তাদের দ্বিপাক্ষিক সমীকরণ যাই হোক না কেন, সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক চুলও ছাড় দেবে না। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা শিপেক নিয়ে ভারতের আপত্তির কোনো মূল্য বেইজিং এর কাছে নেই। চীন পরিষ্কার বার্তা দিয়েছে, সীমান্ত নিয়ে তারা পাকিস্তানের সাথে যে সমঝোতায় পৌঁছেছে তা অটল। ভারতের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকি চীনের সামরিক শক্তির সামনে যে নেহাতুই কাগুজে বাঘ, তা আবারও প্রমাণিত হলো। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত কোণঠাসা হয়ে পড়েছে। একদিকে অরুণাচল বা জাংনান প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে চীন তার অধিকার জানান দিচ্ছে, অন্যদিকে লাদাখ ও কাশ্মীরে একের পর এক বাংকার ও রাস্তা তৈরি করে ভারতের প্রতিরক্ষা ব্যূহকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। 2024 সালের চুক্তি সত্ত্বেও বেইজিংয়ের এই আগ্রাসী ভঙ্গি প্রমাণ করে নরেন্দ্র মোদী সরকারের প্রতিবেশী নীতি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত যে তার বন্ধু ও প্রভাব উভয় হারাচ্ছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাকসগাম উপত্যকা নিয়ে চীনের এই অনড় অবস্থান ভারতের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। ট্রাম্পের সফরের আগে ভারতকে একঘরে করে দেওয়ার এই কৌশল বেইজিং খুব সুনিপুণভাবে বাস্তবায়ন করছে। হিমালয়ের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোনো দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। তবে আপাতত একথা নিশ্চিত, দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে চীন তার নিজের পরিকল্পনাতেই অবিচল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছিল ইরানকে চাপে ফেলতে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধে কি উল্টো নিজের অস্ত্র ভান্ডার ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকেই এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সিনেটর মার্ক কেলি। তার দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এত বেশি ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর আর গোলা বারুদ ব্যবহার করেছে যে ভবিষ্যতের বড় কোনো যুদ্ধে দেশটি বিপদে পড়ে যেতে পারে। সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেলি বলেন, পেন্টাগনের সাম্প্রতিক ব্রিফিং তাকে রীতিমতো হতবাক করেছে, কারণ সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে টমাহক ক্রুজ মিসাইল, ATACMS, SM-3 থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ভয়াবহভাবে কমে গেছে। তার ভাষায়, আমাদের অস্ত্র ভান্ডার কত গভীরভাবে খালি হয়ে গেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। কিন্তু এখানেই শেষ নয়। কেলির সবচেয়ে বড় উদ্বেগ এই যুদ্ধের কোনো পরিষ্কার কৌশলই ছিল না। তিনি সরাসরি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সুস্পষ্ট লক্ষ্য, সময়সীমা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। ফলে অল্প সময়েই বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করতে হয়েছে আমেরিকাকে। আর সেই কারণেই এখন যুক্তরাষ্ট্র আগের চেয়ে কম নিরাপদ, এমনটাই মনে করছেন এই সিনেটর। বিশেষ করে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রসঙ্গ তুলে কেলি বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে বর্তমান
বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে। কারণ যুদ্ধ শুধু শুরু করাই বড় বিষয় নয়, বড় বিষয় হলো সেটা কতদিন টিকবে। কেলির মতে যদি কোনো সংঘাত কয়েকদিনের বদলে কয়েক মাস বা কয়েক বছর ধরে চলে, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক প্রস্তুতি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়বে। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ইতিমধ্যেই অন্তত $50 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ শুধু অস্ত্র নয়, অর্থনৈতিক চাপও দ্রুত বাড়ছে। কেলি আরও জানান, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় তৈরি করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আজ যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর ঘাটতি আগামী বহু বছর ধরে আমেরিকার সামরিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এদিকে তিনি ট্রাম্প প্রশাসনের বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়েও কড়া সমালোচনা করেছেন। $1.5 ট্রিলিয়ন নতুন প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে কেলি বলেন, তথাকথিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মতে এই প্রযুক্তির পেছনের পদার্থবিজ্ঞান এতটাই জটিল যে শেষ পর্যন্ত বিপুল অর্থ খরচ হলেও কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। অন্যদিকে যুদ্ধের ঘটনা প্রবাহ এখন মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানের অভিযোগ, এই হামলায় পারমাণবিক স্থাপনার পাশাপাশি স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। অপারেশন ট্রু প্রমিস 4 নামে ইরান শতাধিক হামলা চালানোর দাবি করে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। কারণ ইরানের বন্দরগুলোর ওপর এখনও মার্কিন নৌ অবরোধ বহাল রয়েছে। আর তাই এখন বড় প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যি ইরানকে দুর্বল করেছে, নাকি দীর্ঘ সংঘাতের আগুনে ধীরে ধীরে নিজের সামরিক শক্তি ক্ষয় করছে যুক্তরাষ্ট্র? আগেই ধারণা করা হচ্ছিল যে ইরানের জবাবে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে না। এখন সর্বশেষ খবর হলো এই, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য বলেছেন ট্রাম্প। তিনি এটা বাতিল করেছেন, বলছেন যে এই জবাব তারা আশা করেনি। তারা বলেছে যে যেটি মূল বিষয়টা, যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে যে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের প্রস্তাবে সব ফ্রন্টে শুধু তেহরান না, তেহরান, হরমুজ প্রণালী, লেবানন সমস্ত ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। প্রথমত এগুলো নিশ্চিত করতে হবে, তারপর আলোচনা চলবে পারমাণবিক নিরস্ত্রীকরণ এইসব বিষয়গুলো নিয়ে। তো ট্রাম্প বলেছিলেন এর আগে গত সপ্তাহে যে আমরা ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছিলেন যে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ সরিয়ে না ফেলা পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে এটা বলা যাবে না। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখনো এমন কিছু সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যেগুলো ভেঙে ফেলতে হবে। অন্যদিকে পেজেশকিয়ান বলেছেন, সরাসরি মন্তব্য করেনি তাদের প্রস্তাব সম্পর্কে, বলছে আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করবো না। আলোচনা বা সংলাপের কথা উঠলেই তা আত্মসমর্পণ বা পিছু হটা বোঝায় না। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব করেছি, এটি আমার পছন্দ হয়নি, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক পাতার 14 দফা প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করা, আগে এটা স্থগিত করতে হবে, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ নিষেধাজ্ঞা শিথিল করবে ইরানের উপর, নিষেধাজ্ঞা বাতিল করবে না, আর ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করে দিতে হবে। তো স্বাভাবিকভাবেই আগে মানে যুদ্ধ বন্ধ করা, হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নৌ অবরোধ প্রত্যাহার করা, এই বিষয় দাবিগুলি মানতে হবে। কিন্তু ট্রাম্প এটা মানছেন না, ইরানও এই ব্যাপারে অনড় আছে। এই অবস্থায় ট্রাম্পের জন্য এখন কঠিন মানে সিদ্ধান্ত। বল ইরান আবার কিন্তু ঠেলে দিল ট্রাম্পের কোর্টে। ট্রাম্প এখন সিদ্ধান্ত নেবেন, তিনি কি ইরানের এই জবাবের ভিত্তিতে আলোচনা করবেন বা প্রস্তাবগুলি মেনে নেবেন, নাকি যুদ্ধ চালাবেন। যুদ্ধ চালানোটা সব পক্ষই বলছে আন্তর্জাতিক মহল যে এটা ট্রাম্প চান না এবং আমেরিকার জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত। এটা যদি মানে তিনি শুরু করেন, কিভাবে শেষ হবে, ততক্ষণে জ্বালানি তেলের দাম কোথায় যে ঠেকবে, আমেরিকার জনগণ এটা মেনে নেবে কিনা, নীতি নির্ধারকরা মেনে নেবেন কিনা, অনেকগুলো প্রশ্ন এখন ট্রাম্পের মাথার উপরে। সুতরাং সেটি বেশ কঠিন। বরং আরো চাপ দিয়ে, কূটনীতিক চাপ দিয়ে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপে ফেলে ইরানকে কতটা সহনীয় করা যায়, হয়তো সেদিকেই ট্রাম্পের লক্ষ্য, সেদিকে হয়তো এগোতে পারে বলে অনেকে মনে করছেন। আমেরিকা এমন এক দেশ যে চাইলে আফ্রিকার মাটি খুঁড়ে রক্ত হীরা বের করে আনতে পারে, চাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এমন ভাবে বদলে দিতে পারে যেন ফুটবল ক্লাবের কোচ বদলানো হচ্ছে, চাইলে মধ্যপ্রাচ্যের আকাশে এমন আগুন জ্বালাতে পারে যেটা দেখে মনে হয় সূর্য চাকরি হারানোর ভয়ে কাঁপছে। কিন্তু এত সব পারা দেশের এক অদ্ভুত অপারগতা আছে, সে ইরানকে বসে আনতে পারে না। এই ব্যর্থতা আমেরিকার কাছে শুধু কূটনৈতিক সমস্যা না, এটা আত্মসম্মানের প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি যদি একটি তুলনামূলক দুর্বল, নিষেধাজ্ঞায় জর্জরিত, অর্থনৈতিক সংকটে কাতর রাষ্ট্রকে নিজের ইচ্ছামতো চালাতে না পারে, তাহলে শক্তির সেই পৌরাণিক গল্পে একটু হলেও ফাটল ধরে। আমেরিকার রাজনীতিবিদদের বুকের মধ্যে সেই ফাটলই এখন বিষ ফোঁড়ার মতো চুলকায়। মজার ব্যাপার হলো, ইরানকে নিয়ে আমেরিকার সমস্যাটা কেবল ট্যাঙ্ক, মিসাইল কিংবা ইউরেনিয়ামের না, আসল সমস্যা মনস্তত্ত্বের। আরো স্পষ্ট করে বললে, এটা কে আগে চোখ নামাবে সেই খেলা। আন্তর্জাতিক রাজনীতির ভাষায় একে বলে চিকেন গেম। ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের সঙ্গে এই চিকেন গেম খেলাটাই খেলতে চেয়েছেন। খেলার ধরনটা বুঝিয়ে বলি। ধরুন দুইটি গাড়ি মুখোমুখি ছুটে আসছে, যে আগে সরে যাবে তাকেই কাপুরুষ ধরা হবে। এখন যদি এক চালকের কাছে এই সংঘর্ষ জীবন মৃত্যুর প্রশ্ন হয়, তাহলে সে সহজে সরে যাবে না, কারণ তার মনে হবে হারলে তো সবই গেল,
তার চেয়ে ঝুঁকি নেওয়াই ভালো। আর অন্যজন যদি ভাবে হারলেও তার সর্বনাশ হবে না, শুধু একটু অস্বস্তি হবে, তাহলে সে শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়ে দিতে পারে। ইরানের জন্য এই লড়াইটা অস্তিত্বের। ইসলামী প্রজাতন্ত্র হারলে শুধু সরকার বদলাবে না, নেতাদের জীবন, পুরো শাসন ব্যবস্থা, বিপ্লবের ইতিহাস সব ধসে পড়তে পারে। আর আমেরিকার জন্য সর্বোচ্চ রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি। ফলে কে বেশি মরিয়া সেটা বুঝতে আইনস্টাইনের দরকার হয় না, সমস্যার শিকড় আরো গভীরে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা ঠিক করতে পারেনি সে আসলে কি চায়। তারা কি শুধু ইরানের কিছু নীতি বদলাতে চায়, নাকি পুরো ইসলামী প্রজাতন্ত্রই গুড়িয়ে দিতে চায়? এই দ্বিধাই আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ আপনি যদি কাউকে একই সঙ্গে ব্যবসার পার্টনার আর শত্রু ভাবেন, তাহলে শেষ পর্যন্ত আপনি নিজেই বিভ্রান্ত হবেন। আমেরিকার নীতি নির্ধারকদের এক অংশ বলে ইরানের সঙ্গে চুক্তি করতে হবে, কারণ তাদের ছাড়া পারমাণবিক সংকট সামলানো যাবে না। আর এক অংশ বলে না, এই সরকার অবৈধ, এদের টিকতেই দেওয়া উচিত নয়। ফলে ওয়াশিংটনের নীতি হয়েছে গ্রামের সেই মাতব্বরের মতো, যিনি সকালে বলেন এই ছেলেকে গ্রাম ছাড়া করো, আর সন্ধ্যায় তাকে ডেকে ডেকে বলেন চলো একটু চা খাই। ডোনাল্ড ট্রাম্পের সময় এই দ্বৈততা সবচেয়ে বেশি নাটকীয় রূপ নেয়। সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন ইরানের 4 দশকের অসৎ শাসনের শেষ সময় এসে গেছে, দুপুরে আবার বলছেন আলোচনা খুব ভালো এগোচ্ছে, বিকেলে যুদ্ধের হুমকি, রাতে আবার সম্ভাব্য চুক্তির প্রশংসা। এ যেন এক প্রেমিক যে সকালে বিচ্ছেদের চিঠি দেয়, রাতে আবার তোমাকে ছাড়া বাঁচবো না বলে ফোন করে। ইরান কিন্তু এই মনস্তত্ত্ব খুব ভালো বোঝে। তারা জানে আমেরিকা যুদ্ধ করতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে আরেকটা পূর্ণাঙ্গ যুদ্ধের ভয়ও আমেরিকা আছে। কারণ ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা এখনো ওয়াশিংটনের মাথায় হাতুড়ির মতো শব্দ করে। আমেরিকা একসময় ভেবেছিল সাদ্দাম হুসাইনকে সরালেই ইরাক আমেরিকার বাগান হয়ে যাবে। ফল হলো বাগানের বদলে এমন জঙ্গল তৈরি হলো যেখান থেকে আইএসের মতো দানব বেরিয়ে গেল। আফগানিস্তানের 2 দশক যুদ্ধ করে শেষ পর্যন্ত তালেবানের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হয়েছে। ফলে আমেরিকার জনগণও এখন যুদ্ধ শুনলেই পেট ব্যথা অনুভব করে। ইরান এই ক্রান্তিটা বোঝে, তাই তারা সরাসরি যুদ্ধের বদলে ধৈর্যের যুদ্ধ খেলছে। নিষেধাজ্ঞা সহ্য করবে, অর্থনৈতিক চাপ টিকে থাকবে, সামরিক হুমকি পাল্টা হুমকি দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শিক প্রকল্প। ইসলামী বিপ্লবের পর তারা নিজেদের এমনভাবে গড়েছে যেন পুরো রাষ্ট্রটাই প্রতিরোধের উপর দাঁড়িয়ে। আমেরিকার বিরোধিতা সেখানে কেবল পররাষ্ট্রনীতি না, সেটা রাষ্ট্রের পরিচয়ের অংশ। আপনি যদি ইরানের শাসকদের বলেন আমেরিকার সামনে মাথা নত করো, তাহলে সেটা তাদের কাছে রাজনৈতিক সিদ্ধান্ত নয়, আত্মহত্যার সমান। কারণ তাদের পুরো বৈধতা দাঁড়িয়ে আছে এই দাবির উপর যে তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এখানেই আমেরিকার আর এক বিপদ, কারণ যত বেশি চাপ দেয় ইরানের কট্টরপন্থীরা তত বেশি শক্তিশালী হয়, একাট্টা হয়। বারাক ওবামা এই বাস্তবতা বুঝেছিলেন। তিনি বলেছিলেন হ্যাঁ, অন্য ধরনের সরকার হলে ভালো হতো, কিন্তু বাস্তবে এই সরকারকেই মোকাবেলা করতে হবে। তাই তিনি পারমাণবিক চুক্তি করেন। উদ্দেশ্য ছিল ইরানের সবচেয়ে বিপজ্জনক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনা। চুক্তি কার্যকর হয়েছিল। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়েছিল, আন্তর্জাতিক পরিদর্শকরা নজরদারি করছিল, উত্তেজনাও কিছুটা কমেছিল। কিন্তু আমেরিকার ডানপন্থীদের কাছে এটা ছিল আত্মসমর্পণ। তাদের যুক্তি, এই চুক্তি ইসলামী প্রজাতন্ত্রকে বৈধতা দিচ্ছে। ফলে ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তি ছিঁড়ে ফেললেন। কিন্তু ফল হলো উল্টো। ইরানের উদারপন্থীরা দুর্বল হয়ে গেল, কট্টরপন্থীরা বলল দেখেছো আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারপর তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরো বাড়িয়ে দিল। অর্থাৎ আমেরিকা যেটা ঠেকাতে চেয়েছিল শেষ পর্যন্ত সেটাই আরো দ্রুত ঘটল। ইতিহাসে এই দ্বিধা নতুন নয়, সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রেও আমেরিকা একই কাজ করেছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর তারা রাশিয়াকে শত্রু বানালো। পরে বুঝলো পুরোপুরি অস্বীকার করে লাভ নেই, তাই ফ্রাঙ্কলিন রুজভেল্ট শেষ পর্যন্ত স্বীকৃতি দিলেন। পরে হেনরি কিসিঞ্জার সোভিয়েতদের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করলেন। তখন আমেরিকার ডানপন্থীরা চিৎকার করে বলেছিল আপনি অশুভ সাম্রাজ্যকে শক্তিশালী করছেন। কিসিঞ্জারের উত্তর ছিল ঠান্ডা কিন্তু বাস্তববাদী। আদর্শ আলাদা হতে পারে, কিন্তু পরমাণু যুদ্ধ ঠেকাতে কথা বলতেই হবে। ইরানের ক্ষেত্রেও একই বাস্তবতা। আমেরিকা আদর্শগতভাবে ইসলামী প্রজাতন্ত্রকে অপছন্দ করতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, জ্বালানি রাজনীতি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এসব ক্ষেত্রে ইরানকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর এখানেই ইরানের সবচেয়ে বড় জয়। তারা বুঝে গেছে আমেরিকারও তাদের দরকার আছে। তেহরানের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয়, বরং আমেরিকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া। কারণ প্রায় অর্ধ শতাব্দী ধরে তারা শুনে এসেছে তোমরা অবৈধ। এখন যদি সেই আমেরিকাই আলোচনার টেবিলে বসে, তাহলে সেটাই ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। এ কারণেই ইরান কখনো পুরোপুরি মাথা নত করে না। তারা জানে শেষ পর্যন্ত আমেরিকাকে আবার দরজায় কড়া নাড়তেই হবে। সবশেষে আসল কথাটা হলো আমেরিকা ইরানকে বসে আনতে পারছে না, কারণ ট্যাঙ্ক দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। কিছু যুদ্ধ হয় বিশ্বাসের, কিছু যুদ্ধ হয় পরিচয়ের, কিছু যুদ্ধ হয় মর্যাদার। ইরান সেই তৃতীয় যুদ্ধটাই লড়ছে। আর ইতিহাস বলে যে জাতি মনে করে হারার চেয়ে মরে যাওয়া ভালো, তাকে কেবল বোমা মেরে পরাজিত করা যায় না, তাকে হয় বুঝতে হয়, নয়তো তার সঙ্গে দীর্ঘদিন বসবাস করতে শিখতে হয়। আমেরিকা এখনো ঠিক করতে পারেনি সে কোনটা করবে। ইরানের সাথে যুদ্ধবিরতির পর তেহরানকে শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক টালবাহানার পরে অবশেষে তার জবাব দিয়েছে ইরান, কিন্তু তা মোটেই পছন্দ হয়নি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে সে কথা জানিয়ে তিনি লিখেছেন পড়লাম, কিন্তু আমার মোটেই পছন্দ হলো না, একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেয়া সাক্ষাৎকারে 2 সপ্তাহের মধ্যে ইরানের সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে নতুন কোনো মার্কিন হামলা হলে তারা প্রতিশোধ নিতে পিছপা হবে না এবং হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধ জাহাজ চলাচল করতে দেবে না। দর্শক, কি মনে হচ্ছে আবারও কি যুদ্ধের দামামা বেজে উঠবে মধ্যপ্রাচ্যে? আগে চলুন দেখে নেওয়া যাক ইরান কি জবাব দিয়েছে, যেটি ট্রাম্পের পছন্দ হয়নি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে রোববার পাকিস্তান মারফত শান্তি প্রস্তাবের জবাব গিয়ে পৌঁছায় ট্রাম্পের টেবিলে। প্রস্তাবের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে লেবাননও। সেখানে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হরমুজ প্রণালী সহ সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
কিন্তু এই জবাবে ট্রাম্প খুশি নন মোটেই। তবে ইরানের শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো ইউরেনিয়াম নিয়ে। ওই ইউরেনিয়ামকে কেন্দ্র করেই সেখানে আমেরিকা ও ইসরায়েল হামলা চালায়। দর্শক, ট্রুথ সোশ্যালের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইরানের জবাব খারিজ করে দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়লাম, কিন্তু আমার একটুকু পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। তবে কেন তার পছন্দ হয়নি, কি কারণে তিনি ইরানের জবাব খারিজ করে দিচ্ছেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। শোনা যাচ্ছে ইরানি তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরে অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু তা মানতে রাজি হননি আমেরিকার প্রেসিডেন্ট। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনার মতো প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মাধ্যমে আদতে ইরানকে কূটনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালটস। কিন্তু হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, শত্রুতায় ফিরে যাওয়ার আগে যতটা সম্ভব কূটনৈতিক সুযোগ দিচ্ছি আমরা। তারই জবাব পাঠিয়েছিল ইরান, কিন্তু ট্রাম্পটা মানতে রাজি হননি। সোশ্যাল মিডিয়ায় তিনি ইরানকে রীতিমতো হুমকি দিয়েছেন। তার অভিযোগ, ইরান 47 বছর ধরে আমেরিকা এবং বাকি বিশ্বের সঙ্গে গেম খেলে আসছে, তারা আর হাসতে পারবে না। এদিন ফুল মেজার্স উইথ শেরিল অ্যাটকিসন নামে অনুষ্ঠানে ট্রাম্পের এক সাক্ষাৎকারও সম্প্রচার করা হয়। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরানের প্রতিটা লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে, পুরোটা নির্ভর করছে শান্তি চুক্তি হবে কিনা তার উপরে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে, নিজেরা হয়তো সেটা মানতে চাইছে না, কিন্তু আমার মনে হয় মনে মনে ওরা সেটা জানে। এই যে ট্রাম্পের এত হুমকি ধুমকি, তারপরও কিন্তু আবার ইরান পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেও তিনি নিজেই মনে করছেন। তার মানে এই নয় যে ওরা পুরোপুরি শেষ হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল, তার প্রায় 70% আমরা পূরণ করেছি, তবে আরো কিছু লক্ষ্য রয়েছে, সেগুলিতেও হামলা চালানো সম্ভব। দর্শক, ইরানও কম যায় না। যুদ্ধবিরতি নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। সূত্রটি আরো জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ ইরানের মতো সেটি ছিল ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা। সরকারি সূত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখে। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলে সেটা বরং ভালো। কি একটা অবস্থা! বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্টের চোখে চোখ রেখে কথা বলছেন ইরানি কর্মকর্তারা। দর্শক, এখন ইরানের এই প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করায় নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চললেও প্রকাশ্যে ইরান তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের কথা বললে তা আত্মসমর্পণ বা পিছু হটা বোঝায় না। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যৌথ সামরিক কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠকে অভিযান অব্যাহত রাখা এবং শত্রুদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে। দর্শক, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালায় তেহরান। এই যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে আলোচনার সুযোগ তৈরির জন্যই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। সকল পক্ষই মোটামুটিভাবে যুদ্ধবিরতি মেনে চলছে। এর অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটন তেহরানের কাছে 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, যেটি ট্রাম্পের মনোপুত।